প্রিয় দর্শক, দেশ টিভির নতুন টক শো অনুষ্ঠান দেশের কথা দশের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। প্রিয় দর্শক, আপনারা জানেন দেশ টিভির এই অনুষ্ঠান থেকে আমরা সমকালীন রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ নানা সংবাদ ও সংবাদের বিশ্লেষণ নিয়ে আলোচনা করে থাকি। আপনারা এই অনুষ্ঠানটি এই মুহূর্তে www.facebook.com/deshtv অনলাইন থেকেও সরাসরি দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেই আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিতে হত্যা, খুন মধ্য দিয়েই এগিয়ে গেছে। আজ ৩রা নভেম্বর, জেল হত্যা দিবস। সেদিন জেলখানাতে নির্মমভাবে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এইচ.এম কামরুজ্জামান, আমাদের 4 জাতীয় নেতাকে, যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। সেই 4 মহান স্থপতিকে নির্মমভাবে হত্যা করে খুনি চক্র। তাদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের আলোচনা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের এই আলোচনা অনুষ্ঠানের আমরা শিরোনাম ঠিক করেছি আগস্ট থেকে নভেম্বর ও জেল হত্যা। এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক। এই ছাড়া আমাদের সঙ্গে আরও 2জন অতিথি যোগ দেবেন অনলাইনে জুমের। তাদের আমাদের সাথে ইতিমধ্যেই যোগ দিয়েছেন। তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। মেজর জেনারেল আব্দুর রশিদ, নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক। সেই সঙ্গে রয়েছেন অজয় দাশগুপ্ত, জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক। প্রিয় দর্শক, শুরুতেই আজকের আলোচনা অনুষ্ঠানে যাওয়ার আগেই আজ 3রা নভেম্বর জেল হত্যা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানে। আমরা আলোচনার শুরুতেই তার সেইখানকার অর্থাৎ আজকের সেই বক্তৃতার কিছু নির্বাচিত অংশ আগে শুনে নিই। স্বাধীন বাংলাদেশটাই যারা চায় নাই, তাদের দোষরাই এর মাঝে, এবং তারাই ছিল এই হত্যাকাণ্ডের মূল হোতা, এবং তারাই এই হত্যাকাণ্ড শুধু ঘটানো না, শাসনের পুরো আদর্শটাকে পরিবর্তন করা। যে বেইমানি করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা, 3রা নভেম্বরের হত্যা, কারণ ওই কারাগারের প্রবেশের যে অনুমতি রাষ্ট্রপতি তখন মোস্তাক আর জিয়াউর রহমান সেনাপতি, তাদেরই পরিকল্পনা এবং তাদেরই হুকুমে কারাগারের দরজা খুলে এদেরকে খুনিদের প্রবেশ করতে দেওয়া হয় এবং তারাই হত্যাকাণ্ডটা চালায়। এই দেশটাকে তারা নিয়ে যাচ্ছিল ভিন্ন পথে। মোস্তাকের পতন হয়, এরপর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে জিয়াউর রহমান একদিকে সেনাপ্রধান, অপরদিকে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। শুনছিলেন প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের অংশটুকু। আমরা এবার আলোচনায় প্রবেশ করি। মানিক, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি দীর্ঘদিন যাবৎ অনুসন্ধানী সাংবাদিকতা করছেন। 75-এর যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, বঙ্গবন্ধু সহ সপরিবারে তার সকল সদস্যকে হত্যা করা হয়েছে, এবং পরবর্তীতে সেই 75-এর আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত আমরা দেখি যে বাংলাদেশের রাজনীতিতে নানা রকম ঘটনা ঘটে গেছে, এবং তার শেষ মুহূর্তে এসে যদি আজকের এই 3রা নভেম্বর পর্যন্ত আমরা দেখি, সেই 3রা নভেম্বরে এসে আমরা দেখতে পাই যে জেলখানাতে যে 4 জাতীয় নেতা আটক ছিলেন। পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনা যে সেখানে তাদেরকে হত্যা করা হয়। সেই জায়গাটা থেকে একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আপনার কাছে আজকের বাস্তবতা এসে প্রেক্ষাপটটাকে কিভাবে দেখছেন আপনি আমাদের এই বাংলাদেশ প্রজন্মের, নতুন প্রজন্মের একজন সাংবাদিক হিসেবে? ধন্যবাদ দর্শকদেরও। আসলে এই জিনিসটা তো 45 বছর হয়ে গেছে, কিন্তু এবং যদি বলেন যে আমাদের সবচেয়ে বড় দুঃখের জায়গা হচ্ছে বিচারটা এখনো নিশ্চিত করা যায়নি। আমাদের যে বিচার ব্যবস্থার 3টি ধাপ, বিচারিক আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, সো 3টা ধাপই হয়তো 15 সাল পর্যন্ত লেগে গেছে একদম সব শেষ করতে, কিন্তু দেখবেন যে এখনো মাত্র একজনের যে ফাঁসি বলা হয় সেটা আসলে বঙ্গবন্ধু হত্যা মামলায় তাকে ধরা হয়েছে এবং ওখানে ফাঁসি হয়েছিল বলে এখানে, কিন্তু জেল হত্যা মামলায় তার আসলে ফাঁসি হয়নি যাবজ্জীবনে।
বাকিদের কিন্তু 12 জনের মধ্যে বাকি 11 জনের কোনো বিচার আচারের ইয়ে নেই, বাট কোনো কোনো আসামি বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির আসামি ছিল বলে ওইখানে বিচার হয়েছে। তো এইটা হচ্ছে বড় পেইন। 45 বছর এখনো বিচার নিশ্চিত করা যায়নি, এই অর্থে যে সর্বোচ্চ আদালতের রায়ের বাস্তবায়ন হয়নি। এটা আদৌ হবে কিনা এটা সত্যিই অনিশ্চিত। আমরা সবসময় যেটা বলি যে মানে বিচারটা দরকার হচ্ছে সোসাইটিতে সংশোধন এবং সংস্কার। ফলে আমরা যেহেতু বিচারই নিশ্চিত করতে পারি না, ফলে আমাদের ওই সংশোধন এবং সংস্কারের জায়গাটি আসলে কখনো কার্যকর হয় না। তো বঙ্গবন্ধু হত্যা থেকে পুরো এই দুঃখজনক ইতিহাসের শুরু। আমি পার্সোনাল মনে করি ওটা হচ্ছে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক এবং সামরিক সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। 75-এর 15 আগস্ট থেকে একেবারে মনে করেন, আমি মনে করি এই অধ্যায়টা এরশাদের ক্ষমতা নেওয়া পর্যন্ত খুবই অন্ধকারে। এটার অনেক কিছু আমরা এখনো জানি না, সেনাবাহিনীর অভ্যন্তরে, রাজনীতির ওপর। এবং আমরা যদিও প্রতি বছর কিছু কথা বলি, আমি মনে করি রাজনীতি এবং সামরিক বেসামরিক প্রশাসনে বিশ্বাসঘাতকতার একটি বড় দৃষ্টান্ত কিন্তু এই অধ্যায় হয়ে থাকবে। ফলে একবার যখন বিশ্বাসঘাতকতার বীজ রোপণ হয়, তখন কিন্তু এই বীজ সবসময়ই আবার চারা গজানোর একটা আশঙ্কা থাকে। সো এই আশঙ্কা আমাদের রাজনীতিতে আছে। আমি জানি যে আশঙ্কা আমরা আমাদের প্রশাসন, সব ধরনের প্রশাসনে করি, স্পেশালি যখন রাজনৈতিক সংকট শুরু হয়। তো মূল কথা হচ্ছে যে দেখেন, আমি একটা, যেহেতু জেল হত্যা দিবস, 4 নেতার যে আত্মত্যাগ, এটাকে আমি আত্মত্যাগ বলি এই জন্য, ওনাদের হয়তো সুযোগ ছিল আপোষ করার, খন্দকার মোশতাক, জিয়া বা ওই সময়ের কু করেছেন তারা, ওনারা করেননি, ওনারা প্রাণ দিয়ে গেছেন। ওনার বঙ্গবন্ধুর প্রতি ওনাদের মানে একেবারে শতভাগেরও বেশি বিশ্বস্ততা এবং আনুগত্য বলেন, বিশ্বস্ততা বলেন, বা আমি বলবো যে কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট, ওনার আদর্শের প্রতি কমিটমেন্ট। এটা ব্যক্তির আনুগত্যের চাইতে আমি বলবো আদর্শের প্রতি কমিটমেন্ট, যে না, আমি এই এই অন্যায় এইগুলির পক্ষে আমি কখনো দিতে পারি। এই যে দৃষ্টান্তটা ওনারা রেখে গেছেন, 45 বছরে কিন্তু আমাদের দেশের কোথাও কোনো কিছুতে, ইভেন রাজনীতিতেও এইরকম দৃষ্টান্ত থেকে কেউ কিছু শিখেছে এরকম আমরা দেখছি না। এটা হচ্ছে আরেকটা দুঃখের অধ্যায়। একটা বিচার হয়নি, ফলে এগুলির কারেকশনের সুযোগ তৈরি হয়নি, বরং ওইখান থেকে আমরা কিছু শিখিনি। এটা হচ্ছে 45 বছরের। ফলে উনাদের আত্মত্যাগ, এই জায়গাটায় শ্রদ্ধার কথা বলি, কিন্তু শ্রদ্ধা তখনই হবে যদি আমরা উনাদের আত্মত্যাগ করে শিখে আমরাও সেই পরিমাণ আত্মত্যাগের জায়গাটি নিশ্চিত করতে পারি। আদারওয়াইজ কিন্তু পলিটিক্স, দেশ কোনো কিছু সংশোধন হবে না। ধন্যবাদ মানিক। এবং একটু জেনারেল রশিদ আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, মানিক যেই কথাটি আজকে বললেন, যে এই যে বিশ্বাসঘাতকতার যেই রাজনীতি, সেটি সামরিক অঙ্গনে, সামরিক মহলে এবং বেসামরিক জায়গাতেও, রাজনীতিবিদদের মধ্যেও। আমি যতটুকু জানি যে আপনি সেই সময় সামরিক বাহিনীতে সক্রিয় ছিলেন, সেই রকম একটি জায়গা থেকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আজকে প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে বিশ্বাসঘাতকতা, মীর জাফরের প্রসঙ্গ উদ্ধৃত করে তিনি আজকে বক্তব্য রেখেছেন। আপনার জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন এই 3রা নভেম্বরের ঘটনা, অর্থাৎ অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত যেই ঘটনা প্রবাহ, এবং নিজে সেই সময় আপনি সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ছিলেন, আপনার অভিজ্ঞতা থেকে 3রা নভেম্বরের আজকের এই জেল হত্যা দিবসের মূল্যায়নটা একটু শুনতে চাই। আপনাকে প্রথমে সংশোধন করিস, তখন আমরা আরবিতে আমাদের জন্ম হয়নি, আমরা তার পরের জেনারেশন। আচ্ছা আচ্ছা। তো প্রথমে যেটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের যে জন্ম, মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের মধ্যে আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুকে অগাস্টের হত্যা, তার পরম্পরায় এই যে জেল হত্যা 4 জাতীয় নেতাকে, এটিকে এক কথায় বলা যায় এটি হলো একটা সন্ত্রাস। এখানে আপনি কোনো রাজনীতি দিয়ে, কোনো কিছু দিয়ে এটাকে ঢাকতে পারবেন না। এটি হলো একটা সন্ত্রাসী রাষ্ট্রের পৃষ্ঠপোষকতাই সন্ত্রাস। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আরেকটি আমি দেখি, যেটি আমি নিজে, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের ভেতরে তাদের জন্ম, তারা বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। তাতে তাদের যে গৌরবটা ছিল, যে উজ্জ্বল একটা ভাবমূর্তি ছিল, এইখানে তাদেরকে জড়িয়ে ফেলে তাদের সেই ভাবমূর্তিটাকে ক্ষুণ্ণ করা হয়েছে। তাতে হচ্ছে কিছু রাজনৈতিক অভিলাষপূর্ণ ব্যক্তিরা এটা করে আমাদের
মুখে চুনকালি লাগিয়েছে। তো সেখানে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে সামরিক বাহিনীর ভূমিকা কি, এটি কিন্তু একটি মানে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করেন তারা জানেন, আমরা বলি পলিটিক্যাল কন্ট্রোল অফ দ্য মিলিটারি, অর্থাৎ মিলিটারির উপরে রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকতে হবে। এখানে আমরা দেখেছি যে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রথমে তো বঙ্গবন্ধুকে হত্যা করে যে রাজনীতি বা পলিটিক্যাল স্ট্রাকচারটা তৈরি করলো, তারাই আবার এটাকে ব্যবহার করে 4 নেতাকে হত্যা করে। এটি হচ্ছে একটি, আমি বলেছি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস। এইটাকে ঢাকা দেবার কোনো জায়গা নেই এবং এটা আমাদের কালো অধ্যায় হিসেবেই থাকবে এবং আমাদেরকে জাতিকে বহন করতে হবে কলঙ্ক। তো আগামী দিনে যেটি আর কি মানিক ভাই বললেন যে আমরা সংশোধনের পথে যেতে পারছি কিনা, তো আমাদের এখানে সংশোধনের পথে যাবার ক্ষেত্রে আমার মনে হয় একটা আদর্শিক দ্বন্দ্ব আছে। অর্থাৎ যারা বাংলাদেশ করেছেন, যারা বাংলাদেশে যে লড়াই করেছেন, করে বাঙালি জাতির সত্তাকে প্রতিষ্ঠিত করেছেন, আরেকটি এর বিপরীতে একটি আদর্শ আছে, তো যেটি পাকিস্তানি আদর্শ বলতে পারেন আপনি, আচ্ছা দ্বিজাতি তত্ত্বের আদর্শ। এখন এই যে আদর্শের সংঘাতে তারা হচ্ছে কোন জায়গাতে যে কোনো উপায় করেই তারা এই বাংলাদেশের পট পরিবর্তন করতে চায়। তো সেই জায়গায় যে এই যে দ্বন্দ্বটা, এই যে যুদ্ধটা, এই যুদ্ধ চলমান, এখনো এটা চলছে এবং আগামী তো হয়তো চলবে। তো এখানে হচ্ছে যে এরকম ভাবে আপনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস দিয়ে যখন আপনি ক্ষমতার পট পরিবর্তনের চেষ্টা করেন, তো সেটি হচ্ছে একটি ঘৃণ্য পর্যায় বা ঘৃণ্য অধ্যায়। এটাকে কোনো আপনি কোনো আইন দিয়ে বা কোনো কিছু দিয়ে এটাকে সতেজ বা এটাকে আপনি ন্যায্য করতে পারবেন। এটাকে বলতে হবে এটি অন্যায্য, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস, জেলখানার ভেতরে 4 জাতীয় নেতাকে হত্যা। এটি হচ্ছে একটি কথা। হলো ওই যে কথাগুলো আমরা সবাই জানি আর বলে লাভ নেই, সেটি হচ্ছে যে সেখানে তারা দেয়ার আন্ডার কাস্টডি, তাদের নিরাপত্তার দায়ী কিন্তু রাষ্ট্রের। সেখানে রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন, যেটা এর মধ্যে বিভিন্ন পত্রপত্রিকা এবং সাক্ষ্য সাবুদে উঠে এসেছে, যে তৎকালীন রাষ্ট্রপতি মুশতাক নিজেই ফোন করে বলেছেন তাদেরকে এই হত্যাকারীদের হত্যা করতে দাও। এটাকে আপনি কি বলবেন? এর চেয়ে ন্যাক্কারজনক কোন জাতির যে রাষ্ট্রের প্রধান জায়গায় অবস্থান করে হত্যার জন্য এরকম অন্যায্যভাবে আদেশ দিতে পারেন, সেটিকে আমরা ওইভাবেই দেখবো, এটা রাজনৈতিক ভাবেই দেখতে হবে। এখানে যে আদর্শিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাই মূল। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ভবিষ্যতে এই অপরাজনীতি যাতে বাংলাদেশে কোনো স্থান না পায়, সেই জন্য আমাদেরকে আরো লড়তে হবে। এখন সে লড়াইটা সফট ওয়ার হইতে পারে, হার্ড ওয়ার হইতে পারে। এখন সেইখানটাই আমরা এখন দাঁড়িয়ে আছি। যে মানিক ভাই বললেন যে বিচার করা যায়নি বা বিচার কার্যকর করা যায়নি, তো এই যে কার্যকর করতে না পারার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন, যদি আপনি ওর ভিতরে খুঁজে দেখেন তাহলে অনেক অপশক্তির, অনেক অপলীলা দেখতে পাবেন এইটাকে কার্যকরী করতে না দেবার ক্ষেত্রে। তো সেগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে। আরেকটি হচ্ছে যে এই যে জাতীয় বীর যাদের আত্মত্যাগে আমাদের বাংলাদেশের জন্ম হয়েছে, বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কাছে এদের ইতিহাস এবং এদের আত্মত্যাগ সঠিকভাবে উপস্থাপন করতে হবে, যাতে কিনা সারা জীবন ইতিহাসের পাতায় তারা অবিনশ্বর হয়ে থাকেন। আমি সেখানেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। ধন্যবাদ জেনারেল রশিদ। আমি এবার একটু সেই সময়, অর্থাৎ সেই 75 থেকে সেই 75 আগস্ট থেকে যিনি রাজনৈতিক কর্মী হিসেবে তুখোড় রাজনৈতিক কর্মী ছিলেন এবং 75-এর নির্মম হত্যাকাণ্ডের পর রাজপথে যে মিছিল বেরিয়েছিল, প্রতিবাদ হয়েছিল, তার একজন সংগঠক ছিলেন সিনিয়র জার্নালিস্ট, আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক অজয় দাশগুপ্ত। আপনার কাছে আসতে চাই, জেনারেল রশিদ যে প্রসঙ্গটি বলছিলেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের কথা এবং আজকেও এই বিচার না হওয়ার জন্য যেই অপশক্তি কাজ করছে সদরে অন্দরে, এবং একই সঙ্গে বলছিলেন যে আমরা এখনও পুরোপুরিভাবে আমাদের এই জাতীয় 4 বীরের অবদানকে আমাদের নতুন প্রজন্মের সামনে পুরোপুরিভাবে সুস্পষ্টভাবে তুলে ধরতে পারিনি। এই আলোকে আজকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে এই 3রা নভেম্বরের হত্যাকাণ্ড নিয়ে আপনার মূল্যায়নটা একটু শুনতে চাচ্ছি।
বঙ্গবন্ধু তার পরিবারের সদস্য যাদের 15 আগস্টে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে এবং জাতীয় 4 নেতা জেলখানায় যাদের হত্যা করা হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের চোখের সামনের ঘটনা, বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল 15 আগস্ট। তার পুত্র 10 বছরের শিশু বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের ছাত্র হিসাবে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু তার কয়েক ঘন্টা আগে দুজনেরই করুণ মৃত্যু হলো ধানমন্ডি 32 নম্বরের 677 নম্বর বাড়িতে। এখন যে কথাগুলো বললেন আবার অন্যভাবে দেখেন, আপনি শুধু এই যে জাতীয় 4 নেতার অবমাননা তা তো না, 15 আগস্টের দিন থেকে আপনার কি বলা হচ্ছিল যে মুজিব নামে কোন ব্যক্তির অস্তিত্ব বাংলাদেশ ভূখণ্ডে নেই, জয় বাংলা স্লোগানের অস্তিত্ব নেই, বাংলাদেশ বেতারের অস্তিত্ব নেই। এই অবস্থাটা তো আমরা দেখেছি। জিয়াউর রহমান এসে বা প্রধান বিচারপতি ছিল, দেখেন বাংলাদেশে বলা হয় কিন্তু যে বিচার বিভাগ দৃঢ় বলিষ্ঠ অবস্থান বহু বছর নিতে পারেনি, যেটা এসে বিচারপতি খায়রুল হক নিলেন যে সামরিক শাসন অবৈধ। সেই অবস্থান কিন্তু বিচারপতি সায়েম জিয়ার কাছে অপমানিত হয়ে তার সব উপদেষ্টারা বলছে যে আমরা আপনার সঙ্গে কাজ করব না, মেজর জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে কাজ করব। উনি কিন্তু প্রধান বিচারপতি ছিলেন, একই সঙ্গে প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। উনি কিন্তু বললেন না যে আমি হচ্ছি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী, আমার কথা অনুযায়ী শাসনতন্ত্র সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে সেটা প্রয়োগ করবে। তিনি কিন্তু জিয়ার বন্দুকের হুমকির মুখে চলে গেলেন তার বাসভবনে। কিংবা এরশাদ যখন বিচারপতি সত্তার সাহেব নিজেই বলছেন যে আমাকে বঙ্গভবন থেকে তাড়িয়ে দিল মিলিটারি এসে, সায়েম সাহেব আবার লিখছেন যে এই যে দুরবস্থা সেটা কিন্তু 58-এ মার্শাল্লাহ থেকে শুরু হয়েছে। তারপরে খান মার্শাল্লাহ করলো, তারপরে জিয়া, সায়েম, সত্তার, মোস্তাক এরা সবাই মার্শাল্লাহ, তারপরে এসে এইচ.এম. এরশাদ মার্শাল্লাহ, এবং প্রায় মানে এই মার্শাল্লাহর ধারাবাহিকতায় খালেদা জিয়া 5 বছর চালালেন, 5 বছর মাঝে গ্যাপ গেল, আবার 2001 থেকে 6 সাল পর্যন্ত চালালেন, আবার 2007-8-এ প্রায় একই ধরনের পরিস্থিতি। কাজে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যে বাংলাদেশে চালু হওয়া, আমরা সংবাদপত্রে কাজ করেছি, আপনারা নিশ্চয়ই ইতিহাসের পাতা ঘাটলে দেখবেন যে রাতে এসে সেনাবাহিনীর মেজর, ক্যাপ্টেন, অনেক সময় লেফটেন্যান্ট এসে কি ছাপা হচ্ছে সেটা দেখতো পত্রিকায় উপস্থিত। প্রত্যেক রাতে পিআইডি থেকে টেলিফোন আসতো, এই খবর যাবে, এই খবর যাবে না। একদিন নির্দেশ জারি হলো যে বঙ্গবন্ধু লেখা যাবে না সংবাদপত্রে বা কোনো বক্তৃতায়, কোনো আলোচনায়। এরকম একটা অবস্থা কিন্তু। এবং আপনারা যে বললেন আলোচকরা যে 4 জন জাতীয় নেতা শুধু মানে প্রতিবাদ করেছে, ব্যাপারটা তা না। কিন্তু 15 আগস্ট পরে আওয়ামী লীগের, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ শত শত লোককে কিন্তু গ্রেফতার করা হয়েছে। শুধু যে জাতীয় 4 নেতা রুখে দাঁড়িয়েছেন, প্রলোভনে ভয় ভীতি উপেক্ষা করে প্রলোভনের ফাঁদে পা দেননি, সেটা রাজ্জাক সাহেব, তোফায়েল আহমদ সাহেব, জিল্লুর রহমান, তারপরে আব্দুল সামাদ আজাদ থেকে এসপি মাহবুব থেকে শুরু করে কারাগারগুলো তো ভর্তি ছিল রাজবন্দী, ছাত্রবন্দিতে। এইরকম একটা অবস্থায় কিন্তু আমাদের এই যে প্রতিরোধের কথা বললেন, 2রা নভেম্বর শেষ রাতের দিকে কিন্তু বিমান বাহিনী ফ্লাইট লেফটেন্যান্ট আপনার সালাউদ্দিন সাহেব, স্কোয়াড্রন লিডার লিয়াকত সাহেব, তারা কিন্তু বিদ্রোহ করেছিল। 3রা নভেম্বর সেনাবাহিনীর একটা অংশ বিদ্রোহ করে। ছাত্ররা আমরা 15 আগস্টের পর থেকে এক ধরনের প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করেছে এবং সেটার একটা কালমিনেশন গিয়ে বিশ্ববিদ্যালয়ে জয় বাংলা স্লোগান লেখা, জয় বঙ্গবন্ধু স্লোগান লেখা, 1 মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নিবে স্লোগান লেখা, বঙ্গবন্ধুর বাসভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে যাওয়া, 5ই নভেম্বর হরতাল পালন করা, গায়েবী জানাজা করা, 4ঠা নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে সেই কঠিন পরিস্থিতিতে শোক প্রস্তাব উত্থাপন করা, বঙ্গবন্ধুর স্মরণে শ্রদ্ধা নিবেদন করা, এই কাজগুলো কিন্তু হয়েছে। কিন্তু দেখেন এই পুরো কাজটাই কিন্তু গণমাধ্যম একেবারে সম্পূর্ণ মানে স্তব্ধ রাখা, কণ্ঠরুদ্ধ রাখার অবস্থায়
করতে হয়েছে। আমরা সেটা তো জানি যে গণমাধ্যম সেই সময় এক ধরনের অবরুদ্ধ অবস্থায় ছিল, মানে অর্থাৎ খুনি মোস্তাকের যে পরিকল্পনা ছিল, এবং নিশ্চয়ই এটা আমাদের সকলের মনে আছে, আপনাদেরও মনে আছে যে সেই সময়টাতে প্রথম 2 দিন তো বাংলাদেশকে ইসলামী রিপাবলিক অফ বাংলাদেশের কথা বলা হয়েছিল 75-এ। আমরা যদি সেই ধারাবাহিকতা ধরে 3রা নভেম্বরের জায়গাটায় আসি, এই জেল হত্যাকাণ্ড যেদিন ঘটছে সেই সময় কিন্তু একই সঙ্গে একটি অভ্যুত্থানও নতুন করে ঘটছিল। আমি সেই প্রেক্ষাপটে আপনার কাছ থেকে একটু বিশ্লেষণটা জানতে চাচ্ছিলাম। আমি সেটা দেখেন, ওই তো বললাম যে স্কোয়াড্রন লিডার সালাউদ্দিন এবং লিয়াকত এবং ফ্লাইট লেফটেন্যান্ট সালাউদ্দিন, তারা কিন্তু বিমান বাহিনী 3রা নম্বর সকালে উঠেই আমরা শুনেছি মিগ 21 উঠছে আকাশে। সেনাবাহিনী খালেদ মোশাররফ, সাফায়েত জামিল, মেজর হায়দার 71-এর বীর নায়ক, এরা কিন্তু এক ধরনের মানে, কিন্তু তাদের মূল লক্ষ্যটা ছিল 15ই আগস্টের যে মুষ্টিমেয় সেনা কর্মকর্তা বা সেনাবাহিনীর বহিষ্কৃত কর্মকর্তা, তাদেরকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা। সেইখানে তারা জিয়াউর রহমানকে দিয়ে চেষ্টা করেছিল, সেনাবাহিনীর প্রধান জিয়াউর রহমান রাজি হয়নি। জিয়াউর রহমানকে গৃহবন্দী রেখে তারা বাইরে মনে করেছে যে নিয়ন্ত্রণ করে ফেলেছি, আর ওইদিকে জিয়াউর রহমান তার বাড়িতে বসে টেলিফোন করে তাহেরের সঙ্গে তার যে গণবাহিনী, বাইরে জাসদের বাহিনী, মেজর জলিল রহব ইত্যাদিরা একটা হয়তো পরিহাস ওগুলো শোনাবে এখন যে তাদের বাহিনী অস্তিত্ব পাওয়া যায়নি, কিন্তু সেনাবাহিনীর ভেতরে বিপ্লবী শ্রমিক সংস্থা সেটাও দিয়ে পরে বলেছেন যে ওদেরকে আমি চিনি, জানি, ওদের সঙ্গে আমার যোগাযোগ আছে, ওই নিয়ে তোমাদের ভাবতে হবে না। এই কিন্তু একটা অবস্থায়, কিন্তু দুর্ভাগ্যজনক যে জেনারেল ওসমানী, তিনি তো যখন সুযোগ এসেছিল এই ঘাতকদেরকে রাউন্ড আপ করার, সেই দৃঢ় অবস্থানটা কিন্তু নিতে পারলেন না। যে উনি কিন্তু বঙ্গভবনে খুনি মোস্তাকের প্রতিরক্ষা উপদেষ্টা হয়ে গেলেন। মেজর জেনারেল খলিলুর রহমান, উনি কিন্তু এই বাহিনীতে যোগ দিলেন। এই যেগুলো ছিল দুর্ভাগ্যজনক অধ্যায় আমাদের। এবং সেরকম একটা পরিস্থিতিতে একেবারেই যখন শ্বাসরুদ্ধকর অবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, বলা হচ্ছিল যে রাজপথে নামলে গুলি করা হবে, রাজপথে সেরকম অবস্থায় কিন্তু তারা, এই খুনিরা মনে করেছিল যে এই যে ছাত্ররা রাজপথে নামার প্রোগ্রাম দিয়েছে, অক্টোবরে মিছিল শুরু করেছে, 4 নভেম্বর বঙ্গবন্ধুর বাসভবনে যাওয়ার কর্মসূচি দিয়েছে, এইভাবে তারা যদি রাজপথে নামে তাহলে তাদের সব চক্রান্ত ক্ষমতা ধরে রাখতে পারবে না, চক্রান্ত ব্যর্থ হবে। তখনই কিন্তু তারা জেল হত্যাকাণ্ডের সিদ্ধান্ত নিল এবং 4 জনকে হত্যা করলো। আরো অনেকে তাদের তালিকায় ছিল, যেটা হয়তো খন্দকার মোস্তাক এই খালেদ মোশাররফ দ্বারা অপসারিত না হলে হয়তো সেইগুলো আরো বহুজনকে এইভাবে জেলখানার ভেতরে কিংবা বাইরে করুণ মৃত্যু তাদের জীবনে নেমে আসতো। অজয়, এখানে আপনাকে একটু থামাচ্ছি, আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসছে। আমরা বিরতি নিয়ে আবারও ফিরবো এই আলোচনায়। প্রিয় দর্শক, আমরা বিরতি নিয়ে এখনই ফিরছি। বিরতির পর খোঁজার চেষ্টা করব যে আসলে আজকে যেটা প্রধানমন্ত্রীও বলেছেন যে সেদিন তো আসলে এই কারা ফটক খুলে দেওয়ার জায়গাটি, এই নির্দেশটি খুনি মোস্তাক দিয়েছিলেন। তাহলে কারা গিয়েছিল আসলে সেই দিন সেই জেলখানায় হত্যাকাণ্ডের জন্য? যে প্রসঙ্গটি ইতিমধ্যে আমাদের অতিথি আলোচকরা প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এইরকম নির্মম হত্যাকাণ্ড পৃথিবীতে আসে আর ঘটেছে, তা জানবো বিরতি থেকে ফিরে। নিচ্ছে ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আগস্ট থেকে নভেম্বর ও জেল হত্যা, এই 4টি বিষয়ে আমরা আলোচনা করছি। আজকের আলোচনার শিরোনাম ঠিক করেছি। আমাদের সঙ্গে আরও 3 জন অতিথি উপস্থিত আছেন। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন মেজর জেনারেল আব্দুর রশিদ এবং জ্যেষ্ঠ সাংবাদিক অজয় দাশগুপ্ত। বিরতির আগে জুলফিকার আলী মানিক, অজয় দা যেই জায়গাটায় শেষ করছিলেন যে আমাদের এখানে যেমন আজকের যে বাস্তবতায় আছে সেখানে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাই এখনো পর্যন্ত সংহত হয়ে উঠতে পারে নাই, এবং এই যে আজকে মুক্তিযুদ্ধের যেই চেতনায় সেই সময় মুক্তিযুদ্ধ যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের এই সেই হত্যাকাণ্ডের বিচারটাও
কিন্তু আমরা পুরোপুরি পাইনি, এবং আজকের যে বাস্তবতা সেই বিষয়গুলো অজয় দাশগুপ্ত বলছিলেন। আপনার জায়গা থেকে আমরা সেই আলোচনায় আসব। তার আগে আলোচনার সুবিধার্থে সেই ৭৫-এর ঘটনার সময় যিনি রাজনৈতিক কর্মী ছিলেন এবং এখন যিনি গবেষণায় এবং মোটামুটি তাকে গবেষণায় নিযুক্ত বলা চলে লিখেন, মহিউদ্দিন আহমদ, তিনি আজকে আমাদের সঙ্গে কিছু কথা বলেছিলেন। সেখান থেকে আমরা একটু নির্বাচিত অংশ আগে একটু শুনে নিই, তার বিশ্লেষণটি শুনে নিচ্ছি। মহিউদ্দিন আহমদের বিশ্লেষণ শুনবো আমরা একটু আগে। প্রশ্ন হলো, যারা গিয়েছিলেন তারা তো ট্যাঙ্ক কামান নিয়ে যান নাই, জেল গেটটা খুলে দিল কেন? মানে এরকম এই ব্যাপারটা আমার কাছে এখনো রহস্যজনক মনে হয়। দ্বিতীয়ত, যারা অভ্যুত্থান করলেন, এই যে 15ই আগস্টের অভ্যুত্থান আর 3 নভেম্বরের অভ্যুত্থান, দুইটা অভ্যুত্থান তো তাদের বন্ধু বান্ধবরাই করেছেন, 2 গ্রুপে, তারা সবাই সবাইকে চেনে। তো এটা কি তারা কেউ জানতেন না, বা তাদের কোনো আশঙ্কা ছিল না যেরকম একটা অভ্যুত্থান হলে তার ক্রিয়া প্রতিক্রিয়া কি হতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু ওঠে। সেটা যেটাই হোক, খালেদ মোশাররফ, সাফায়েত জামিলরা 3 তারিখ সারাদিন বঙ্গভবনে ছিলেন। 4 তারিখে সকাল 10টার পরে তারা বলেছেন যে তারা তখন জানতে পারেন যে জেলে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। তো এটা আসলে মানে তারা বলেছেন, এটা কতটুকু বিশ্বাসযোগ্য, কিন্তু ওইখানে বঙ্গভবনে যারা ছিলেন 3 নভেম্বরের অভ্যুত্থানের কুশীলবরা, তাদের বয়ানে এটা আমরা জানতে পারি। জেল হত্যাকাণ্ডের দায়িত্ব তো তারা কেউ নিচ্ছেন। তবে এটা ঠিক, 3 নভেম্বরের অভ্যুত্থানটি যে হয়েছিল, এটা 15ই আগস্টের অভ্যুত্থানের বদলা নেওয়ার জন্য হয়নি। বদলা নেওয়ার জন্য হলে তারা 15ই আগস্টের আগের রাজনৈতিক অবস্থায় ফিরে যেতেন, সেভাবে তারা সরকার গঠন করতেন, কিন্তু তারা সেটা করেন নাই। ধন্যবাদ। আমরা শুনছিলাম মহিউদ্দিন আহমেদের ভাষণে। তিনি যে জায়গাটি ইন্ডিকেট করার চেষ্টা করছিলেন যে 3রা নভেম্বর যখন একই সঙ্গে জেল হত্যাকাণ্ড ঘটছে এবং সেই সময় অভ্যুত্থানটি ঘটলো, এবং এটি 3 থেকে 5 তারিখের মধ্যে সাধারণ মানুষ ঠিক সরাসরি সেইভাবে জানতে পারেনি যে এত নৃশংস একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং পরবর্তীতে তিনি যে কথাটি বলার চেষ্টা করেছেন, যে প্রশ্নটি তুলেছেন, সেটি হচ্ছে 3রা নভেম্বর অভ্যুত্থান যারা করেছেন তারা যদি 15ই আগস্টের ঘটনার প্রতিশোধের জন্য এই ঘটনাটি ঘটিয়ে থাকতেন, তাহলে তো 15ই আগস্টের আগের সরকারের কাছেই ফিরে যাওয়ার কথা ছিল, সেটি তো হয়নি। একটি নতুন প্রশ্ন তিনি কিন্তু সামনে নিয়ে এসছেন। মানিক, আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। না, আমি শুরুতেই বলেছি যে 15ই আগস্ট থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে এরশাদের ক্ষমতা দখল 82 সাল, পুরোটাই হচ্ছে রাজনৈতিক সামরিক চরম অন্ধকারাচ্ছন্ন একটি অধ্যায়। প্রচুর প্রশ্ন আছে, উত্তর নাই, এটা হচ্ছে আসল কথা। তবে যাই হয়েছে, সবই 15ই আগস্টে যা ঘটেছে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে আরও প্লাস 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 করেছে। এইটাকে আপনার প্রতিশোধ বলেন বা সংশোধন বলেন, বা রাষ্ট্রটা আগে যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলছিল সেই ধারাবাহিকতা ফিরে, এগুলির কোনো কিছু সমর্থনের পক্ষে হয় না। ফলে এটা একেবারেই পরিষ্কার, ওইটা নিয়ে কোনো আলোচনা নাই। সামরিক বাহিনীর ভেতরে কে কার পক্ষে, কে কার বিপক্ষে, কে কার স্বার্থে কী করেছে, এগুলি প্রচুর প্রশ্নবিদ্ধ ব্যাপার রয়ে গেছে। আমি মহিউদ্দিন সাহেবই বলেন, আপনি রশিদ সাহেব বলেন বা অজয়দা বলেন, ওনারা তো ওই সময়টাকে ওনারা বুঝবার মতো জ্ঞান বুদ্ধি ওনাদের ছিল। ওনারা কেউ কেউ রাজনীতিতে যুক্ত ছিলেন সক্রিয়ভাবে, আমরা তখন শিশু। আমি এখন 20 সালে দেখে আমি যেটা বুঝি পরিষ্কার কথা, আমার প্রশ্ন, যেই বাঙালি জাতিকে নিয়ে আমরা গর্ব করি 71 সালে পাকিস্তানি সামরিক বাহিনীর মতো সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে বুকের রক্ত দিতে দাঁড়িয়ে তারা দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করছে, 3.5 বছর পরে সেই সাহস কোথায় ছিল? সেটা সেনাবাহিনী হোক, সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনই হোক, সেটা আমার মুক্তিযোদ্ধা হোক, কোথায় তাদের সাহস উড়ে গেছে? আমি কিন্তু সত্যি শুনতে খুব খারাপ লাগবে, আমরা যে স্লোগান দিতে ভালোবাসি বীর বাঙালি, 75 কিন্তু বীর বাঙালির গল্প বলে না, 75 কিন্তু বিশ্বাসঘাতক বাঙালির গল্প বলে, 75 কিন্তু ভীরু বাঙালির গল্প বলে, 75 কিন্তু আপোষকামী বাঙালির গল্প বলে। সেটা আপনি সামরিক বাহিনী বলেন, সেটা আপনি রাজনীতি বলেন, সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন,
সেটা যে কোনো জায়গায় সংগঠিত যে কোনো রূপের কথা বলেন, সবাই হচ্ছে ভীরু কাপুরুষ এবং আপুষ্কামিতার রাজনীতি। ইয়েস, অনেককেই জিয়াউর রহমান, মোশতাক, সায়েম তাদের প্রশাসন জেলে নিয়েছেন সত্য, জাতীয় 4 নেতাকে হত্যা করেছেন কেন? ওয়াই? সেটাকে আমরা খুঁজার বের করেছি যে কোন কারণে তারা মনে করেছে এই 4 জনকে হত্যা করে ফেলতে হবে। পুরো ইতিহাস তো বের হয়নি এখনো। ইতিহাসটা কিন্তু রাজনৈতিক বক্তৃতা দিয়ে কখনো ইতিহাস বের হয় না। আমাদের এখানে পলিটিশিয়ানরা যে ভুলটি করেন, ইতিহাসকে যে খেলো করে ফেলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য তারা রাজনৈতিক বক্তৃতায় এমনভাবে মাইকে বলেন যে সেটা আসলে রাজনৈতিক বক্তৃতায় পরিণত হয়ে যায়, সেটা ইতিহাস থাকে না। বলে ও আচ্ছা, এটা পার্টির স্বার্থে, রাজনীতির স্বার্থে তারা এটা বল। কিন্তু আমি তো চাই যে সঠিক ইতিহাস, যেই ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঠিকভাবে জানবে। এই ইতিহাস তো এই যে আমরা যারা মনে করেছিলাম যে 75-এ বঙ্গবন্ধু হত্যা, জাতীয় 4 নেতাকে হত্যা, দেশে 2টো অবৈধ সামরিক শাসন, স্বৈরাচার, তারপরে হচ্ছে এই ধারার পাকিস্তানপন্থী রাজনীতিরও যে ধারাবাহিকতা 96 পর্যন্ত ঘটেছে, সবারই একটা ধারণা ছিল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল ক্ষমতায় আসলে আমরা এইগুলির অনেক কিছুর সঠিক জবাব নতুন প্রজন্মকে ইতিহাস জানানোর ব্যাপার হবে। কোথায় এই 12 বছরে কোথায় সেই সংগঠিত রূপ? কোথায় আমার কাছে ইতিহাস? কিচ্ছু নাই তো। রাজনৈতিক বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে বলা আর সত্যিকারের ইতিহাস মানুষকে জানানোর মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য। এই যে আপনি যে সায়েমের কাছে প্রত্যাশা করেন সায়েম বিদ্রোহ করবে, তার সাহস দেখাবে, আমাদের সায়েম তো বিচারপতি ছিলেন, উনার যদি অতই নৈতিক ব্যাপার স্যাপার থাকতো, একজন বিচারপতি এসে সামরিক শাসনের প্রেসিডেন্ট হতে পারে না। আমি কেন সায়েমের মতো লোকের কাছে এক্সপেক্ট করব? আমি কেন মোশতাকের মতো খুনির কাছে এক্সপেক্ট করব? আমি কেন জিয়াউর রহমানের মতো একজন কনস্পিরেটরের কাছে এক্সপেক্ট করব? তারা যে আরও নেতা মেরে ফেলে নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। জেলে এত আরও নেতা ছিল, তাদেরকে মারে নাই, মারছে এমন 4 জনকে যেই 4 জন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেও একটি নেতৃত্ব দিয়ে দেওয়ার মতো সামর্থ্য রাখেন। কারণ যেই 9 মাস বঙ্গবন্ধু 71-এ পাকিস্তানের জেলে ছিলেন, সেই 9 মাস তো এই তাজউদ্দিন, এই 4 নেতারা আমার মুজিবনগর গভর্নমেন্টকে নেতৃত্ব দিয়েছেন, তারা দেশ স্বাধীন করে নিয়ে আসছেন, সেই সামর্থ্য তাদের আছে। ফলে মোশতাকি বলেন আর জিয়াউর রহমানই বলেন আর সায়েম বলেন, যাদের গল্পই বলেন 75 15 আগস্ট, সবাই জানতো যে বঙ্গবন্ধুকে হত্যার যে মূল উদ্দেশ্য এটা বিফলে যাবে যদি এই 4 নেতা কোনোভাবে আবার রাজনীতিতে সক্রিয় হয়ে যায়। ফলে তাদেরকে সরিয়ে দেয়। আর বাকি যারা জেলে ছিলেন তারা জানতো তারা কেউ থ্রেট না, এবং কেউ যে থ্রেট না এটা কিন্তু তারপরে আমরা এখন পর্যন্ত দেখেছি। কোথায় আওয়ামী লীগ যে এত বড় বড় কথা বলে, এই যে আমাদের রাজনীতিবিদরা যে সন্ত্রাস করে, রাজনীতি কর্মীরা মেরে ফেলতেছে, এটা কোথায়? আমি তো গত 45-45 বছরে দেখলাম না যে কেউ দাঁড়িয়ে বলল যে আমি 75-এর খুনিদের ব্যাপারে আমি পলিটিক্যালি ডিসিশন নিব যে দিস ইজ আ ফাইট এগেইনস্ট দেম। নো, ওয়েল, আমি বলছি না যে আপনাকে লিগ্যাল প্রসেসের বাইরে কিছু করতে হবে, কিন্তু আমি তো সেরকম কোনো স্পিরিটও দেখি নাই। ফলে আমার কাছে ওই যে বলছি না, আমি বীর বাঙালি জিনিসটার ব্যাপারে আই হ্যাভ এ বিগ কোশ্চেন। ভীরু বাঙালি কিনা আমাকে দেখতে হবে, বিশ্বাসঘাতক বাঙালি কিনা আমাকে দেখতে হবে, আপুসখানি বাঙালি কিনা আমাকে দেখতে হবে। প্রাইম মিনিস্টার নিজেই তো বলছেন আওয়ামী লীগ কোথায় ছিল 75-এর 15 আগস্টের পরে। সেটা তো আমারও প্রশ্ন, আওয়ামী লীগ এত বড় পার্টি কোথায় ছিল? কোথায়? আপনি ঝাঁপিয়ে পড়েন রাস্তায়, আপনি লক্ষ লক্ষ লোক নামেন, কয়টা কামানের গুলিতে, কয়টা বন্দুকের গুলিতে কয়জন? তাইলে এই বাঙালি পাকিস্তান আর্মিকে ভয় পায় নাই কেন? তাহলে তো আমার যুদ্ধ প্রশ্নবিদ্ধ। যুদ্ধে আপনার সাহস ছিল নাকি যুদ্ধ অন্য সাহসে করছেন? নাকি 75-এ আপনার সাহস মরে গেছিল? প্রচুর প্রশ্ন আছে। আমি তো নতুন প্রজন্মের সাংবাদিক, আমি মনে করি সব প্রশ্ন এসে বলা উচিত। বাঙালিকে চিনতে হলে সব প্রশ্নের উত্তর চাই। ধন্যবাদ মানিক। জেনারেল রশিদ আজকে বেশ কিছু মৌলিক প্রশ্নের জায়গা উত্থাপন করলেন। মানিক, আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই, যেটি মহিউদ্দিন সাহেব আমাদের গবেষক, এক সময় সেই সময়কার রাজনৈতিক কর্মী ছিলেন, তিনিও যেই প্রশ্নটি করেছিলেন যে আসলে তাহলে জেল হত্যাকাণ্ড যখন ঘটছে তখন একটি অভ্যুত্থানও ঘটছে, এবং তিনি বলেছেন যে 75-এর প্রতিশোধ নেওয়ার জন্য 3রা নভেম্বর ঘটেনি। এই ধরনের কিন্তু আমাদের রাজনীতির মাঠে এক ধরনের পারসেপশন কিন্তু এরকম রয়ে গেছে যে সেটি বোধ হয় 75-এর রাইভাল, মানে 75-এর যারা ঘটনা ঘটিয়েছিল তাদের প্রতিবাদ স্বরূপ বোধ এই অভ্যুত্থানটি ঘটে যাচ্ছিল, সে কারণে তাকে অর্থাৎ খালেদ মোশাররফকে হত্যা করা ফলে হয়েছে। এরকম একটি পারসেপশন কিন্তু রাজনীতির মাঠে বিরাজমান আছে। আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি। না, নিঃসন্দেহে পারসেপশন তো এই ঘটনাবলী থেকে গড়ে ওঠে,
এখন হচ্ছে আমাদের পারসেপশন, এটি আপনি পলিটিক্যালি কনসিভ করছেন নাকি আপনি একেবারে নির্মোহভাবে কনসিভ করছেন, এখানে একটা প্রশ্ন আছে। এখন যদি তখনকার ঘটনাবলী দেখেন, সেখানে একটি আছে যে উনি যে প্রশ্নটা করেছেন তাহলে তারা ক্ষমতা কেন আগের সরকারের কাছে দিয়ে দেয়নি, তখন কি ওই অবস্থা পর্যন্ত তারা পৌঁছতে পেরেছিল কিনা, সেটি হলো আমার একটা প্রশ্ন। আমি ঘটনাবলী দেখলে মনে হয় না সেখানে পৌঁছতে পেরেছে। এখানে যে জিনিসটা মানি যে প্রশ্নটা তুললো যে এই জাতীয় চার নেতাকে কেন হত্যা করতে হলো, মানে আপনি যদি সেই উত্তরটা খুঁজে পান, খুঁজতে চান, তাহলে হচ্ছে যে কখন হত্যা করা হলো একটি মানে আরেকটি পট পরিবর্তনের সম্ভাবনার মধ্যে বা প্রক্রিয়ার মধ্যে। তো সেখানে হচ্ছে তারা কিন্তু তারপরে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা কিন্তু বাংলাদেশ থেকে যেটাকে বলে এক্সিট করেছে, তারা প্লেন নিয়ে বাইরে চলে গেছে। তো তার মুহূর্তে তারা মনে করেছে যে এই কথাটা উনি বললেন যে এরা হচ্ছে আগামী দিনে কি ধরনের শঙ্কা বা কি ধরনের রাজনীতি তৈরি করবে, যেটি তাদের, আমি আগেই বলেছি যে বাংলাদেশের ভিতরে একটি আদর্শিক রাজনীতির একটা সংঘাত আছে, সেই সংঘাতের জায়গায় কোথায় পৌঁছাবো। তো সেখান থেকে দেখলে বোঝা যায় তখন তারা মনে করেছে এই চারজনকে হত্যা করলে আর হয়তো মুক্তিযুদ্ধের যে চেতনা বা মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ সেটি একেবারে নিভে যাবে, এবং এই নিভে যাওয়ার পেছনে তারা ওইটাকে টার্গেট করে তাদের ধারণাতে পৌঁছেছে যে তাদের এই চারজন যথেষ্ট ভূমিকা রাখতে পারে, সেজন্য তাদেরকে হত্যা করেছে। এখন এই হত্যা করার পরে তারা কোথায় ছিল, কারণ এই হত্যার পরিকল্পনার ভেতরে একটি জিনিস, আরেকটি গল্প আছে, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এই সব যে বলা যে সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল এইসব কর্মকর্তারা বঙ্গভবনে ঘাঁটি গেড়েছিল, সবসময় মোশতাকের পাশাপাশি থাকত। তাতে সেনাবাহিনীর যে চেইন অফ কমান্ড সেটি তখন মারাত্মকভাবে বিঘ্ন ঘটেছিল, এবং সেটিকে ফেরত আনার জন্য কিন্তু অনেকেই বলেন যে খালেদ মোশাররফ এবং অন্যরা চেষ্টা করেছেন। তো সেই চেষ্টাটা হচ্ছে কি কোন রাজনৈতিক উদ্দেশ্যে ওই চেষ্টা ছিল, না রাষ্ট্রের যেটি আমরা দেখেছি যে রাষ্ট্রের যে একটি খুঁটি আছে বা রাষ্ট্রের যে একটি স্ট্রাকচার আছে সেটি ভেঙে পড়েছিল, সেটিকে পুনঃস্থাপন করতে চেয়েছিল। তো এখানে এইসব জায়গাতে সুস্পষ্ট উত্তর নাই, আপনি ঘটনাবলী থেকে ধারণা করতেই পারেন যেমন মহিউদ্দিন ভাই করেছেন। কিন্তু মূল কথা হলো যে তার পরবর্তীকালে আমরা ঘটনা প্রবাহ যদি দেখি, রাজনৈতিক প্রবাহ যদি দেখি, তাহলে বুঝতে হবে এসব ঘটনা থেকে কারা বেনিফিট নিয়েছে বা তারা কোন আদর্শের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেটি কি বাংলাদেশ জন্মের যে আদর্শে বাংলাদেশ জন্ম হয়েছিল সেটিকে তারা তুলে ধরেছে, নাকি অন্য কোনো দিকে প্রবাহিত করেছে। এটি একটা সুস্পষ্টভাবে আপনি দেখতে পাবেন যে অবশ্যই তারা বাংলাদেশ যে মূল্যবোধ নিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল, সেখানে ভীরু বাঙালি বলেন আর বীর বাঙালি বলেন, তারা দেশকে মুক্ত করে দিয়ে আমাদের কাছে একটা জাতিসত্তা তৈরি করে দিয়ে গেছে। এই জাতিসত্তা যেটা আমরা বলছি বাঙালি জাতিসত্তা, এই জাতিসত্তার বিপক্ষে আমাদের পরবর্তীতে দেশ প্রবাহিত হয়েছে। তাহলে আপনি এখানে মেলাবেন কেমন করে যে তাদের যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, সেটি বলা যাবে না। অবশ্যই একটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক একটি ডেস্টিনেশনে পৌঁছানোর জন্যই তারা এই প্রক্রিয়া চালিয়েছে, সেটি বাংলাদেশ জন্মের যে প্রক্রিয়া ছিল সেটির বিরুদ্ধে। তো স্বভাবতই আমরা বলছি এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, যারা এই দেশ গড়েছেন বা যারা স্থপতি ছিল তাদের বিরুদ্ধে। কিন্তু মূল কথা কিন্তু আমি একটা কথা আমরা সুস্পষ্টভাবে বলতে পারি, এটা আসলে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণভাবে বাংলাদেশের বিরুদ্ধে। এই বাংলাদেশের বিরুদ্ধে এই যে আজকে যখন আমরা আজকে যে অবস্থানে অবস্থান করছি, আমাদের জাতিসত্তার যে বিকাশ হয়েছে বা আমাদের বাংলাদেশের যে বিকাশ হয়েছে, তাতে অনেক দেশ অবাক হচ্ছে। যে সেই অবাকটা কি তাদেরকে সন্তুষ্টি দিচ্ছে নাকি অসন্তুষ্টি দিচ্ছে, ক্ষোভ দিচ্ছে, সেটিও একটা প্রশ্ন আছে। তো সেখানে আমরা বলছি যে বাংলাদেশের মূল্যবোধ যে কারণে বাংলাদেশের জন্ম হয়েছে, অধিকার সহ আমাদের অর্থনৈতিক মুক্তি, সেগুলোকে আমরা কোথায় দাঁড় করিয়েছি, বা তৎকালীন সময়ে যেটি মানিক ভাই বললেন যে আমরা 96 পর্যন্ত কোথায় দাঁড় করালাম, সেটি যদি আপনি দেখেন তাহলে আপনার ধারণা হয়তো ওইরকম মনে হবে না। মনে হবে এটি একটা আদর্শিক দ্বন্দ্বের জায়গা থেকেই আমরা এখনো লড়ছি এবং আগামীতে ওটা লড়তে হবে।
ধন্যবাদ জেনারেল রশিদ। আমি একটু অজয় দাশগুপ্ত আপনার কাছে আসতে চাই। আমাদের জুলফিকার আলী মানিক অনেকগুলো সরি মৌলিক প্রস্তুত স্থাপন করেছেন, জেনারেল রশিদ কিছু জায়গায় বলেছেন, বিশেষ করে ৩রা নভেম্বরের অভ্যুত্থানের জায়গাটির থেকে বলছিলেন যে রাজনীতিকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন না রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তেমনই একটি ইঙ্গিতের কথা কিন্তু মহিউদ্দিন আহমেদও বললেন, যে অর্থাৎ সেনা প্রধান ওই মুহূর্তে খুনি মোস্তাক যখন খালেদ মোশাররফকে করলেন, তাহলে সেই জায়গাটাতেও তাহলে তখনই প্রথমেই কথা ছিল, তাহলে 15ই আগস্টের যদি রাজনীতিটাকে প্রাধান্য দেওয়া হতো, সেখানে যদি রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গাটা থাকতো, প্রাধান্য পেত খালেদ মোশাররফের কাছে, তাহলে হয়তো আজকে বাংলাদেশের চেহারা ভিন্ন রকম হতো। কিন্তু সেখানে বলছেন, আপনি ইতিমধ্যে ইতিহাস থেকে যারা জানতে পাই, ৩রা নভেম্বরের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন তারা কিন্তু বলেছেন যে তারা পরে জানতে পেরেছেন যে জেলখানার হত্যাকাণ্ড ঘটে গেছে ততক্ষণে। তো সেই রকম বাস্তবতা থেকে আপনি একজন সেই সময় সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি, আসলেই কি আমরা ৭৫ থেকে নভেম্বর পর্যন্ত ভীরু বাঙালি ছিলাম, নাকি আমাদের মধ্যেও সাহসী বাঙালির একটি মনোভাব ছিল, আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরে উঠিনি? মানে সাহস আর ভীরুতা এটা তো শুধু একটা দিনে সবসময় পরিমাপ করা যায় না। ৪৭ থেকে আমাদের তো সেই ৭১ পর্যন্ত, বা যদি আরো বলি যে একটা ফেজে ৫২তে এসে আমরা এক ধরনের সাহসের পরিচয় দিয়েছি। আবার ৫৪তে নির্বাচনের জয়ের পরেও কিন্তু আমরা জাস্ট গভর্নমেন্টটা ভেঙে দিল, যুক্তফ্রন্ট পেয়েছে ৩০০ আসন আর বিরোধী মুসলিম লীগ পেয়েছে ক্ষমতাসীনরা ৯টা আসন। তার কিন্তু ২ মাসের মধ্যে আপনার যুক্তফ্রন্ট ভেঙে দিল। তো প্রতিবাদ মানে হক ভাষা এরকম ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা গেছি। অজয়দা এই ৭৫-এর আগস্ট থেকে নভেম্বর একটু আমরা বলতে পারি না যে ৫২ যারা লড়াই করেছিল তারাই একেবারে ভীত হয়ে গেল, কিংবা ৫৯-এ নির্বাচন হবে এরকম একটা প্রস্তুতির অবস্থায় কিন্তু আইয়ুব খান এসে সামরিক শাসন জারি শুধু না, রাজনীতিকরা খারাপ দুর্নীতিগ্রস্ত এটা প্রমাণ করে মানুষকে একদম পক্ষে কিছুদিনের জন্য টেনে নিল। আবার ৬৯ এসে তো আমরা সেই এক ধরনের সাহস, সেটার একটা চূড়ান্ত রূপ নিল ৭১। ঠিক একই মাপে সবসময় থাকে তা তো না। ৬৭-তে আমি নিজে দেখেছি যে একেবারেই মানে আমরা বলতাম যে পলিটিক্স এ ডাল সিজন চলছে। মানে স্বাধীনতার পরে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সময় উপাচার্য ছিলেন, পাকিস্তান আমলে গণতান্ত্রিক আন্দোলনের খুব পক্ষে ছিলেন ডক্টর মতিন চৌধুরী। উনি একটা বলতেন সবসময় যে অজয়, রাইজিং এক্সপেকটেশন অফ মিডল ক্লাস, এইটা কি ভয়ঙ্কর হতে পারে এটা বঙ্গবন্ধুকে সহ্য করতে হয়েছে, আর কাউকে কিন্তু না। অর্থাৎ স্বাধীনতার পরের দিনই ৬০ লাখ টন খাদ্য ঘাটতি, মানুষ মনে করেছে যে খাদ্য পুরাটা চাই, মানে সবকিছু চাই। হ্যাঁ, মৌলানা ভাসানী প্রকাশ্যে বক্তৃতা দিচ্ছেন যে মুজিব চীন স্বীকৃতি দেয় না, চলো আমি স্বীকৃতি নিয়ে আসবো, কিন্তু তোমাকে ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। চলো আমেরিকার কাছ থেকে কত খাদ্য চাও সব নিয়ে আসবো, কিন্তু ৭১-এ আমেরিকা কি বলছো এটা ভুলে যাও। চলো সৌদি আরব, সৌদি স্বীকৃতি নিয়ে আসবো, এগুলো কিন্তু প্রকাশ্যে জনসমাবেশে বলেছেন, পত্রিকায় লিখেছেন। কাজী ভীরুতা তো ধরেন আওয়ামী লীগকে এত বড় বিপর্যয়, অবশ্যই আমরা যেটা ভীরুতার কথা বলতে পারি, জেলখানায় মহিউদ্দিন ভাই যেমন বললেন, জেলখানায় কিন্তু ট্যাঙ্ক নিয়ে ঢুকে নাই ঠিকই, কিন্তু ৬টা গেট পার হয়েছে তারা। ৭৫-এ এই জাতীয় চার নেতা যেখানে ছিলেন সেখানে কিন্তু ৬টা গেট অতিক্রম করে তাদের যেতে হয়েছে। কাজেই জেলার কেন দাঁড়ালো না, আইজি প্রিজন কেন দাঁড়ালো না, বা কোথায় কোথায় থেকে নির্দেশগুলো একত্র হয়েছে, কিংবা ওই সময় যে একটা তদন্ত কমিশন হয়েছিল সেই তদন্ত কমিশন কেন কাজ করতে পারলো না জিয়াউর রহমানের ক্ষমতা, এগুলো অবশ্যই মানিক যেটা বলছে আমি পুরো একমত যে এইগুলোর নির্মোহ পর্যালোচনা হওয়া উচিত। এবং এইখানে বলবো যে এই একটানা প্রায় ১২ বছর ধরে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ, তাদের নেতৃত্বের মধ্যে এই বিষয়টা অবশ্যই গুরুত্ব পেতে হবে। এটা ঠিক যে তারা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে, জেল হত্যার বিচার করেছে, সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে মুক্তিযুদ্ধে সেই যারা বিরোধিতা করেছিল, পাকিস্তানের সেনাবাহিনী সহযোগিতা করেছিল, তাদের বিচার করেছে, এবং সেই কাজগুলো কোনটাই সহজ ছিল না। সেইটা আমরা এই যে পেট্রোল বোমা রাজনীতি, এটা তো তারই মানে জবাব ছিল, কিংবা এই যে মানে ব্লেসফেমি আইনের কথা, বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা আছে।
অজয় দা এই জায়গাটায় আপনাকে একটু থামাচ্ছি, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আমরা আবার এক বাক্যে এক লাইন করে একটু সবার কাছ থেকে শুনে আসতে চাই। বঙ্গবন্ধু কন্যা তো ঠিকই প্রশ্ন করছেন যে কেন লাশ পড়ার মধ্যে এতগুলো আওয়ামী লীগের বঙ্গবন্ধুর সহকর্মী মন্ত্রী হলো, তারাও বুকে রক্ত দিত, কিন্তু সেই সাহস সবাই দেখালো না। অনেকে দেখিয়েছেন, চার নেতা দেখিয়েছেন, আরো অনেক নেতা দেখিয়েছেন, কিন্তু কিছু লোক তো দেখায়নি। হ্যাঁ, অজয় দা আপনাকে ধন্যবাদ। অবশ্যই আওয়ামী লীগকে গবেষণা এক অজয় দা আমরা একটু সময় শেষ করে আসছি। আপনি যে জায়গাটা ইন্ডিকেট করেছেন যে আসলে অনেকগুলো প্রশ্নের সঙ্গে মানিকের অনেকগুলো প্রশ্নের সঙ্গে সহমত পোষণ করেছেন, এবং সেই সময় কেউ কেউ প্রতিবাদ এবং প্রতিরোধেরও চেষ্টা করা হয়েছিল কোথাও কোথাও। বঙ্গবীর কাদের সিদ্দিকী তো সেই একটা প্রতিরোধ বাহিনীও গড়ে তুলেছিলেন। মানিক, আপনি আজকে মৌলিক কিছু প্রশ্নের জায়গাগুলি তুলেছেন। আমি এখন সময় আমাদের শেষ হয়ে আসছে একদম, জাস্ট এক লাইনে আপনার কাছে জানতে চাচ্ছি, সমস্ত প্রেক্ষিতটা তো আজকে আমরা বুঝতে পারলাম, তাহলে এই মুহূর্তে আমাদের সত্যিকার অর্থেই নতুন প্রজন্মের স্বার্থে, কারণ আর এক বছর পরেও, আর 6 মাসও নেই, আমাদের 3 মাসের মধ্যে আমরা বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি। এইরকম একটি টার্নিং পয়েন্টে এসে আজকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের ধারাবাহিকতার জায়গা থেকে এই জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডের প্রশ্নে এবং বাংলাদেশ বিরোধী যে রাজনীতির তার প্রশ্নে আপনার পরামর্শ কি? 1 মিনিট একটু শুনতে চাচ্ছি। দেখেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যেটা পেরেছিলেন, বঞ্চনা শোষণ যেটা পাকিস্তান করছিল, সেটার বিরুদ্ধে মানুষের আবেগ, তার সেন্টিমেন্ট, এটাকে উনি উস্কে দিয়ে কাজে লাগিয়ে দেশটাকে স্বাধীন করে ফেলতে পেরেছেন। কিন্তু যে জিনিসটি হয়নি বাংলাদেশে কখনো, সেটা হচ্ছে মানুষের পলিটিক্যাল এডুকেশন। পলিটিক্যাল এডুকেশন মানে হচ্ছে আপনার চোখ কান মুখ খুলে দেবে, রাইট? সে নিজে নিজে নাগরিকরা বুঝবে এটা সত্য, এটা মিথ্যা। এই এডুকেশনটা তো হয়নি, বরং অশিক্ষা কুশিক্ষার ফসল হচ্ছে আজকে সাম্প্রদায়িক বাংলাদেশ। আমি এটাকে অসাম্প্রদায়িক বাংলাদেশ বলি না, আমি কনস্টিটিউশনালি এটা একটা ইসলামিক স্টেট। এই যে পলিটিক্যাল এডুকেশনের যে অভাব, যেই কারণে দেখবেন বাংলাদেশের 17 কোটি লোকের মধ্যে 17টা লোক খুঁজে পাবেন কিনা যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বুঝে এটা সত্য বলতে পারে। আই হ্যাভ ডাউট 17 জন পাবেন না 17 কোটিতে। ওয়াই? পলিটিক্যাল এডুকেশন হয় নাই আমার দেশে। যদি 50 বছর পূর্তি করতে হয় সঠিকভাবে, এটা তো আপনি 1 বছরের এডুকেশন পারবেন না। আপনি আন্তরিকভাবে রাষ্ট্রনেতাদের উচিত বাংলাদেশের মানুষকে রাজনৈতিকভাবে সচেতনের শিক্ষাটা দেওয়া। এর কোনো বিকল্প নাই এই দেশ ঠিক করার জন্য। ধন্যবাদ মানিক। জেনারেল রশিদ, আপনার কাছে এক বাক্যে যাই। হয়তো মানিক যে 17 জন পাবেন এই মতের সঙ্গে, তো আপনারাও ভিন্ন মত পোষণ করবেন, আমিও ব্যক্তিগতভাবে একটু ভিন্ন মনে করি না যে 17 জন পাওয়া যাবে না। তো মানিক ভাইকে আমি একজন মনে করি যে উনি অ্যাটলিস্ট পারেন। তো এখানে হচ্ছে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে আমি যদি একদিকে এক অ্যাঙ্গেল দিয়ে যদি আমি বিশ্লেষণ করি তাহলে হয়তো আমি ঠিক মতো ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। এই যে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ হয়েছে, তো এখন হচ্ছে এই জায়গা থেকে বাংলাদেশকে সরিয়ে আনার জন্য মানে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভেতরে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে একটি প্রক্রিয়া হচ্ছে যে আপনাকে সঠিক রাস্তায় চলতে না দিয়ে আপনাকে বিভ্রান্ত করা। এই বিভ্রান্ত করার জন্য দেশি বলেন বিদেশি বলেন অনেক কিরণক এই আওয়ামী লীগের সাথেই কাজ করছে। তো সেটি হয়তো আমরা চিহ্নিত করতে পারছি না। কাজ করার ফলে যেটি বাংলাদেশের মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য বা আমাদের পরবর্তী জেনারেশন কিভাবে এই শিক্ষাটা পাবে, সেটির তো কোনো প্রক্রিয়া আমরা এখনো তৈরি করতে পারিনি। যখনই আমরা এই প্রক্রিয়া করতে যাই তখন এই যে বাংলাদেশে যে সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক ধর্মের একটা বড় ধরনের প্রভাব ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো এই চেষ্টা করার ফলে কি হচ্ছে যে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। এই বিভ্রান্তি থেকে যদি আপনি মুক্তি দিতে চান তাহলে হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এই মুক্তি মূল্যবোধের চেতনা আপনাকে প্রবেশ করাতে হবে, যাতে সবাই শুরু থেকে এটি বুঝতে পারে। শিশু থেকে তারা জন্মে বাংলাদেশের যে গর্বটা, যে আমি বাঙালি, আমার ভেতরে যে গর্ব নিয়ে আমি যে বেড়ে উঠব এবং আমি যে ক্রমান্বয়ে বিশ্বে বা এই মানচিত্রে আমার অবস্থান ক্রমান্বয়ে শক্ত হচ্ছে, সে শক্তের জন্য আমি বিশ্বে একটা অবস্থান করছি, সেটি আমাকে গর্বের একটা সোর্স অফ গ্লোরি দিচ্ছে। সেই জায়গাগুলোকে আপনাকে উত্থাপিত করতে হবে, মানুষের বুকের ভেতরে এটিকে প্রতিস্থাপন করতে হবে। ধন্যবাদ রশিদ। প্রক্রিয়াতে আমরা অনেক হয়তো এক বাক্যে আপনার মন্তব্যটা জানতে চাচ্ছি।
অজয়দা মাত্র এক বাক্যে আপনি আপনার কনক্লুশন বক্তব্যটি যদি বলেন। আমরা মুক্তিযুদ্ধে ব্যক্তিগতভাবে অংশ নিয়েছি, আমাদের কোটি কোটি মানুষ সক্রিয়ভাবে, কেউ সশস্ত্র কেউ অন্যভাবে অংশ নিয়েছে। এই বাংলাদেশ আমাদের, আমাদের এখানেই থাকতে হবে, এই দেশকে গড়ে তুলতে হবে। এত বড় বিপর্যয় গেছে, বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতা হত্যা, কিন্তু তার মধ্যেও নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা অর্থনীতিতে একটা মোটামুটি ভালো ভিতের অবস্থানে এসেছি। আমি আশা করব যে এই ভিতের উপরে দাঁড়িয়ে আরো সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, যেটা মানিক বলল ৭১-এর চেতনা, এটাই আমার কাছে ৭১-এর চেতনা, যে মানে সততার, ন্যায়ের বাংলাদেশ আমরা গড়ে তুলব। এবং সেখানে অবশ্যই এই জন্ম শতবার্ষিকীর বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান তিনি প্রেরণা, তার সহকর্মী যাদেরকে এই দিনে হত্যা করা হয়েছে তারা প্রেরণা, তাদের প্রতি আবারও শ্রদ্ধা জানাই। ধন্যবাদ অজয়দা। প্রিয় দর্শক, আমাদের সময় একদম ফুরিয়ে গেছে। আজ আসলে আলোচনাটা যেটা হয় আমাদের, যে শেষের দিকে গিয়ে অনেক জমে উঠেছিল, আরো অনেক প্রশ্নের জবাবের প্রত্যাশা হয়তো আপনাদের রয়ে গেল। নিশ্চয়ই আমরা এই বিষয়ের সামনে আরো অনেক গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব। তবে শেষ করার আগে শুধু একটি বাক্যই বলি, বাংলাদেশের যে মুক্তির যুদ্ধ আমরা করেছি, আমরা হয়তো ১৯৭১ সালে একটি স্বাধীন ভূখণ্ড, একটি জাতীয় পতাকা, একটি জাতীয় সঙ্গীত পেয়েছি, কিন্তু মুক্তির সংগ্রাম কিন্তু অব্যাহত রাখতে হচ্ছে, তা চলমান আছে। মুক্তিযুদ্ধের যে ৪ মূলনীতি, সেই ৪ মূলনীতিকে বাস্তবায়নের লড়াইটি হয়তো নতুন প্রজন্ম থেকে প্রজন্মান্তর পর্যন্ত করে যেতে হবে। নিশ্চয়ই যতদিন পর্যন্ত আমরা সেই আমাদের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে না পারবো। আজকে এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে ভিন্ন কোনো বিষয়ে, ভিন্ন কোনো অতিথিদেরকে নিয়ে, ঠিক এই সময়ে। আপনারা ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এবং ঘরের বাইরে যখন বেরোবেন অবশ্যই মাস্ক পরে বেরোবেন। সবাই ভালো থাকুন।